দর্শক, এডুকেশন টাইমস এর ফেসবুক পেজে লাইভে আমি সাদিকুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা আলোচনা করতে চাই যে বুদ্ধিজীবী ও শিক্ষকদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার অতীত এবং বর্তমান কেমন ছিল, এখন কেমন আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে এডুকেশন টাইমসের ফেসবুক পেজের এই লাইভে যুক্ত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের শিক্ষক, সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান স্যারকে আমি স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? তো স্যার, আজকে আপনি জানেন যে আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা দিবস বিজয়ের কাছাকাছি আছে, দুই দিন আগে আছে আমরা। তো বিজয়ের 2 দিন আগে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদের বুদ্ধিজীবীদের, শিক্ষকদের, যারা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল, যারা সমাজকে বুদ্ধি দিয়ে, নেতৃত্ব দিয়ে পরিচালনা করতে পারত, তাদের উপর একটা ম্যাসাকার চালানো হয়। আজকে সেই দিন। সে উপলক্ষে আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই। একজন শিক্ষক হিসেবে, একজন বুদ্ধিজীবী হিসেবে আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। প্রথমেই আমি আপনার কাছে যেতে চাই যে আপনি একজন শিক্ষক এবং শিক্ষকতা পেশায় যুক্ত আছেন। মাত্র 5 মাস আগে আমাদের দেশে, বিশেষ করে যদি একদম স্পেসিফিক করেই বলি, যে স্বাধীনতার পরে সবচাইতে বড় গণ অভ্যুত্থান, এমনকি 71-এর মুক্তিযুদ্ধকে যদি আমরা বাদ দিই, এইটা বাদে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় গণ অভ্যুত্থানটি ঘটেছে এই 2024 সালের জুলাই আগস্টে। সেই আগস্টের গণ অভ্যুত্থানে স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থার পতন হলো। এই যে সর্বস্তরের জনগণের, ছাত্র জনতার অংশগ্রহণের যে বিপ্লব বা অভ্যুত্থান, এই অভ্যুত্থানে দেশের শিক্ষক, বুদ্ধিজীবী সমাজ কতটা অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছে, এটা যেমন জানতে চাই আপনার কাছে, একই সাথে জানতে চাই যদি কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে না পেরে থাকে তাহলে কেন পারেনি, সেই কারণগুলো যদি একটু আপনি বলতেন আমাদেরকে। ধন্যবাদ সাদিকুল ইসলাম এবং এডুকেশন টাইমস এর সংশ্লিষ্ট সবাইকে। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটা শুধু একটা দিন না, এটা একটা শোকের দিন। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে শেষ পর্যায়ে এসে আমাদের উপরে যে আমাদের বুদ্ধিমত্তাকে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল রাউফ ফরমান আলীর নেতৃত্বে, তারই সহযোগিতায় তৎকালীন আল বদর, আল শামস বা রাজাকার বাহিনী আমাদের দেশের বুদ্ধিভিত্তিক সম্পত্তিকে নষ্ট করার জন্য, বুদ্ধিজীবীদেরকে নষ্ট করার জন্য, তাদের হত্যা করার জন্য যে পরিকল্পনা করেছিল, তার সফল বাস্তবায়ন করেছিল। দুঃখজনক বলতে হয় যে সফল বাস্তবায়ন করেছিল আজকের দিনে, এই 14 ডিসেম্বর। যদিও এই গণহত্যা 10 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, তাদের সর্বশেষ কাজ হয়েছিল 14 ডিসেম্বর। আমি প্রথমে স্মরণ করছি সেই শহীদ বুদ্ধিজীবীদের, সেই সমস্ত দার্শনিক, চিকিৎসক, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, সুরকার সবাইকে, যারা 1971 সালের এই মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জায়গা থেকে তাদের লেখনী, তাদের চিন্তা ভাবনা, তাদের কল্পনা দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধকে সাজিয়েছিলেন এবং প্রেরণা জুগিয়েছিলেন। সেই মহান মানুষদের ত্যাগের কথা স্মরণ করে আমি কথা শুরু করতে যাচ্ছি। প্রথমত বলি, আসলে বুদ্ধিজীবী শব্দটা কোনো এক পেশার ক্ষেত্রে আমি কখনো আইডেন্টিফাই করতে রাজি নই, কারণ বুদ্ধিজীবী শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা একটা কমন কনসেপ্ট আমাদের প্রচলিত সমাজের মধ্যে আছে, কিন্তু না, আসলে বুদ্ধিজীবী শব্দটা আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে আছে, যারা আমাদের দেশ গঠন করতে তাদের বুদ্ধি দিয়ে সহায়তা করে। সেক্ষেত্রে হতে পারে আমার কোন একজন শিল্পী, কোন একজন সুরকার, গীতিকার, কোন একজন লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সবাই হতে পারে। তবে যেহেতু আমরা শিক্ষকতার পেশায় আছি এবং এখানে একটা প্রাতিষ্ঠানিক একটা স্বীকৃতি আছে আমাদের বুদ্ধিভিত্তিক লেখালেখি বা কথা বলার, তো সেক্ষেত্রে আমাদেরকে একটু হলেও আইডেন্টিফাই করা হয় যে আপনারা বুদ্ধিজীবী। হ্যাঁ, আমাদের প্রাতিষ্ঠানিক পরিচয় সাথে এই কথাটা জড়িত।
তবে 1971 সালের 14 ডিসেম্বর শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়, আমি একটা তালিকা পেয়েছিলাম, সেখানে 360 জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। যুদ্ধকালীন সময়ে 637 জন প্রাইমারি স্কুলের শিক্ষক, 270 জন সেকেন্ডারি স্কুলের শিক্ষক এবং 59 জন কলেজ শিক্ষককে হত্যা করা হয়েছিল। অর্থাৎ একটা বড় পরিসরে একটা প্রায় 991 জন শিক্ষাবিদকে হত্যা করা হয়েছিল সেই 1971-এ। তো সেই সমস্ত শিক্ষাবিদ, দার্শনিক, চিকিৎসক, রাজনীতিবিদ আজ আমাদের মধ্যে যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল বা যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেটা হয়তো হতো না। তাদের ভূমিকা ছিল আমাদের দেশ গঠনে। বিশেষ করে আমাদের চলচ্চিত্র শিল্পের ক্ষেত্রে জহির রায়হানের যে ভূমিকা বা যে অবদান আমরা এখনো অস্বীকার করতে পারি না। ওনার মতো একজন ব্যক্তি যখন স্বাধীনতার পরে একটা সদ্য স্বাধীন রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যখন তিনি কাজ শুরু করবেন, সেই 1972 সালের 30শে জানুয়ারি নিখোঁজ হন। দুঃখজনকভাবে আমাদের খুবই কষ্টের ব্যাপার। সে সমস্ত শহীদের কথা স্মরণ করে আমি আজকে বক্তব্য শুরু করতে চাচ্ছি। আচ্ছা, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দুইটা বড় ধরনের গণ অভ্যুত্থান হয়েছে। সেটা এরশাদ সাহেবের আমলে একটা হয়েছে, যেখানে দুটা বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি সাথে জোট করে এবং সাধারণ জনগণকে নিয়ে একটা অভ্যুত্থান ঘটিয়েছিলেন। এবং পরবর্তী যে গণ অভ্যুত্থানটা হয়েছে 2024-এ এসে জুলাই আগস্ট, যেটা আমাদের নতুন একটা অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়েছে। সেখানে যে গণহত্যা বা যে ধরনের নির্যাতন দেশের মানুষের সাথে হয়েছে, এটা সম্পূর্ণই আমি বিপক্ষে ছিলাম একজন শিক্ষক হিসেবে। কারণ এখানে কোনো সাধারণ জনগণ বা কোনো রাজনৈতিক শক্তি তৎকালীন সরকারের বিরুদ্ধে ছিল না, ছিল খুব সাধারণ কিছু শিক্ষার্থী, যারা খুবই যৌক্তিক একটা বিষয়, মানে কোটা শব্দটা সংস্কার করতে চেয়েছিল, যেন কোটাটা না থাকে দেশে, কোটা সংস্কারটা চেয়েছে, কোটা বাতিল না। এই ইস্যুটাকে কেন্দ্র করে যেভাবে তৎকালীন সরকার গুলি করেছে, আমরা পরবর্তী দেখতে পেয়েছি যে ছাত্রদের গুলি করছে, তাদের লাশ ফেলে দিচ্ছে, তাদেরকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো খুবই নৃশংস একটা গণহত্যা, যেটা আসলে 1971 সালের 14 ডিসেম্বরের পরে, অর্থাৎ 16 ডিসেম্বরের পরে দৈনিক ইত্তেফাক এবং দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশিত বুদ্ধিজীবী হত্যার প্যাটার্নকে ফলো করা হয়েছিল মনে হলো। কারণ এখানে যখন একটা ট্রাকের মধ্যে ছাত্রদের লাশ তুলে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, অথবা গুলি করে তাকে মেরে রিক্সায় করে মানে পাঠিয়ে দিচ্ছে, এই সমস্ত খুব নৃশংস ভয়াবহ দৃশ্য। তো সেই সমস্ত দৃশ্যের প্রতিবাদে তখন শুধুমাত্র ছাত্রদের পাশে শিক্ষকরা দাঁড়িয়েছিলেন। সবচেয়ে ভয়ানক বিষয় যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এই বিষয়টা নিয়ে, আমি শুধু শিক্ষকরা পাশে যেমন দাঁড়িয়েছেন, তেমন এই গণহত্যাকে সাপোর্ট করার মতো শিক্ষকরাও তখন ছিলেন, এবং সে বিষয়টা সবচেয়ে খারাপ লেগেছিল আমাদের কাছে। এটা হওয়ার পিছনে আমাদের ঐতিহাসিক কারণও আছে। আমি যদি আপনাকে 2 জুন 1971 সালে তৎকালীন সময় 25শে মার্চের পরে গণহত্যার যে পাকিস্তান সরকার যে গণহত্যা চালু করে, সে 2 জুন 1971 সালে তখন বাংলাদেশের 3টা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক সমিতি সবচেয়ে জঘন্য 3টা বিবৃতি দিয়েছিল। হুমায়ুন আহমেদের জ্যোৎস্না জননী গল্প বইতে আপনি পাবেন 306 নম্বর পেজে। সেখানে তৎকালীন রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক সমিতি তারা বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন এবং বলেছিলেন যে আমরা বিদ্রোহীদের সাথে নেই, অর্থাৎ তৎকালীন যারা মুক্তিযুদ্ধের সমর্থক বা মুক্তিযোদ্ধাদের সাথে নেই, আমরা বর্তমান সরকারকে সাপোর্ট করছি, সমর্থন করছি, অতএব আমরা চাই আমাদের এই অখণ্ড পাকিস্তান রক্ষা হোক। সেই সাথে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের 83 জন শিক্ষক তাদের শিক্ষক সমিতির আন্ডারে একটা বিবৃতি দিয়েছিল যে দেশ খুব ভালো চলছে, আমরা পাকিস্তান সরকারের সহায়তা কামনা করছি। একই সময় ঢাকা ইউনিভার্সিটির কিছু শিক্ষক তারা বলেছিলেন যে দেশ ভালো চলছে, আমরা এই সরকারের পক্ষে আছি। অর্থাৎ তখন যদিও দেশের মধ্যে গণহত্যা চলছে, দেশের মধ্যে হত্যাকাণ্ড চলছে, তখন কিন্তু শিক্ষকদের একটা অংশ কিন্তু পাকিস্তান সরকারকে সাপোর্ট করে গিয়েছেন। তো জুলাই আগস্টকে কেন্দ্র করে তখন যে একটা পক্ষ এই গণহত্যা বা এই ধরনের হত্যাকে সাপোর্ট করবে না, এটা আসলে বলার মতো না। করতেই পারে, তা করবে, এটা করেছে। আমি তাহলে বুঝতে পারছি লিঙ্ক আপ যদি করি যে কারা আসলে গণহত্যা সাপোর্ট করে।
এখন বাংলাদেশের মানুষ কোন না কোনো দলীয় চিন্তা ভাবনা ধারণ করতেই পারে, এটা আমি অন্য কিছু দেখি না, হতেই পারে। মানুষের রাজনৈতিক অধিকার আছে। আমাদের 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 যদি আমরা ইউডিএইচআর এ দেখি, আমাদের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে দেখি, আমাদের দেশের মধ্যে দিকে আইনগুলো দেখি, অবশ্যই প্রত্যেক মানুষের রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা আছে, থাকবে। কিন্তু একটা গণহত্যা বা নির্বিচারে হত্যাকে সাপোর্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয়ত, সেক্ষেত্রে যদি আমাদের শিক্ষক সমাজ একটু ভূমিকা নিতেন সে সময়টাই, যে আমরা যৌথ বিবৃতি দিতে পারতাম যে এ ধরনের হত্যাকাণ্ড চালানো উচিত না, বা এটা তো সাধারণ শিক্ষার্থী, সো এদের সাথে আমরা যদি বসে কথা বলতে চাই, বা এই সংস্কারটাকে কোটা সংস্থা যেটা চেয়েছে আদালতের মাধ্যমে হোক, সরকারের মাধ্যমে হোক, আমরা যদি সে বিষয়টাকে খুব সুন্দর যৌক্তিক একটা কাঠামোতে নিয়ে আসতে পারতাম, তাহলে এতগুলো লাশের প্রয়োজন ছিল না। সব দুঃখজনক বিষয় হচ্ছে যে তৎকালীন সরকারের যিনি দ্বিতীয় ক্ষমতাসীন ব্যক্তি, তিনি সরাসরি ঘোষণা দিয়েছিলেন, যেন উনি ওনার ছাত্র সংগঠনকে সরাসরি বলেছিলেন যে এই আন্দোলন দমনের জন্য একটা ছাত্র সংগঠনই যথেষ্ট। হ্যাঁ, এই ধরনের শব্দ প্রয়োগ বা সাধারণ শিক্ষার্থীদের সাথে এই ধরনের ব্যবহার করা বা শব্দের ব্যবহার করা কতটা যৌক্তিক অবস্থান রাখে একটা দলের জন্য, একটা বড় রাজনৈতিক সরকারের জন্য, এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ বিষয়। তাছাড়াও আমাদের এই আন্দোলনকে সাপোর্ট করার ফলে অনেক শিক্ষক কিন্তু তার কর্মস্থলে লাঞ্ছিত হয়েছেন। এরপরে যে বিষয়টা আসছে, শিক্ষক এই আন্দোলন 5ই আগস্টের পরে যে বিষয় হয়েছে, দেখা গেল যে প্রথম আক্রমণ শিকার হয়েছে শিক্ষকরা। আবার বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষকদের বা ইউনিভার্সিটি থেকে শিক্ষকদের জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তাদের সাথে খুব খারাপ আচরণ করা হয়েছে। এটাও কোনো কাম্য ছিল না আমাদের কাছে। সবসময় একটা আন্দোলনের পক্ষে ভাবে দুটো শক্তি থাকবে, কিন্তু শিক্ষকদের জন্য একটা আলাদা সম্মানবোধ থাকা উচিত ছিল বলে আমি মনে করি। কিন্তু দেখা যাচ্ছে যে আন্দোলন পরবর্তী সময়ে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে শিক্ষকরা, অথচ শিক্ষকদের একটা বড় একটা অংশ কিন্তু এই আন্দোলনে কিন্তু সমর্থন দিয়েছিল। আন্দোলনের আগেও যেমন শিক্ষকরা গণহত্যাকে সমর্থন করেছিল, এবং আন্দোলনের সময় আবার শিক্ষকদেরই একটা অংশ ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল এবং রাস্তায় আন্দোলন করেছে এবং তার ডাইহার্টলি কাজ করেছে, এটা একদমই স্পষ্ট সত্য। অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে আন্দোলনের সময় যারা সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছিল তারা নিপীড়নের শিকার হয়েছে। আবার সেই ফ্যাসিস্ট একটা সরকার ব্যবস্থা পতনের পরে প্রথম যারা নিপীড়নের শিকার হলেন তাদের প্রথম সারির দিকে কিন্তু শিক্ষকরাও ছিলেন। এই যে শিক্ষকরা, আমরা একটা দিকে দেখছি যে সরকারের সময় তারা নিপীড়নের শিকার হলেন, আবার সরকার পতনের পরে নিপীড়নের শিকার হলেন। আচ্ছা স্যার, আপনার কাছে আমি যেটা মানে একদম স্পেসিফিক করে জানতে চাই, যে শিক্ষকরা সরকার পতনের পর নিপীড়নের শিকার হলেন, এই শিক্ষকগুলো কি মানে কি বলবো যে মানে কি বলবো যে তাদের বিরুদ্ধে মানে একটা কনসপারেন্সি কাজ করেছে বা তাদেরকে অপমান করা হয়েছে স্বেচ্ছায়, নাকি তাদের কৃতকর্ম এখানে কিছুটা হলে দায়ী হয়? মানে আমি আপনার কাছে এজ এ শিক্ষক হিসেবে হ্যাঁ, বিষয়টা একটু জটিল, একটু মনস্তাত্ত্বিক ব্যাপার আছে এখানে, একটু বলি। সেটা হচ্ছে যে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক কিন্তু খুবই ক্লোজ কানেক্টেড। একজন ছাত্রের সাথে কিন্তু প্রশাসনের সক্ষমতা বা প্রশাসনের সম্পর্ক খুব একটা ভালো না, মানে সরাসরি সম্পর্ক নেই। আপনি কখনো পুলিশের কাছে যাবেন না, কখনো অ্যাডমিন কার্ডের কাছে যেতে হচ্ছে না, আপনাকে সবসময় একজন শিক্ষকের কাছে আসতে হচ্ছে। ফলে শিক্ষকের সাথে যেমন আপনার একটা ভালো যদি সম্পর্ক ভালো থাকে, বা যদি আপনার চিন্তা চেতনা এক হয়, তাহলে শিক্ষক আপনার কাছে গুরুজন। যদি তেমন না হয়, তাহলে শিক্ষক যেমন ছাত্রকে একটু হলেও শত্রু মনে করে, একইভাবে ছাত্র শিক্ষককে শত্রু মনে করতে পারে, শুধুমাত্র চিন্তা চেতনা মিল না থাকার কারণে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কর্মফল কিনা বা তাদের কোন ধরনের কাজ। হ্যাঁ, এটা আমি স্বীকার করব যে কিছু কিছু শিক্ষক ক্ষমতার অপব্যবহার করেছেন। তাদের পাওয়ারকালীন, তাদের ক্ষমতা থাকার সময় তারা বিভিন্ন সময় হয়তো শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার, ক্লাস না নেওয়া বা বিভিন্ন ধরনের ক্ষমতার অপব্যবহার করা, যে কোনো কিছু করতে পারেন। তো এই বিষয়গুলো যখন চেঞ্জ হয়েছে, তখন দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থীরা তখন এই ক্ষমতায় আসার পরে বা পলিটিক্যালি ডিমোটিভেটেড হয়ে তারা শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেছেন। তো এখানে আসলে ওইভাবে আমি কোনো পক্ষেরই মানে
সাফাই করার সুযোগ নেই যে কাজটা সঠিক হয়েছে। কারণ একজন শিক্ষক ভুল করেছেন, ঠিক আছে, এখন তাকে যদি আপনি কলার ধরে ঘাড় ধরে নামিয়ে দেন, বিষয়টা খুবই অসম্মানজনক। এবং মনে হয়েছে যে সে তো আমারই সহকর্মী, আমারই কলিগ, হয়তো আন্দোলন উনি থাকতে পারেননি, তার অর্থ এই নয় যে ওনাকে অসম্মান করা হবে। স্যার আপনার কথা একদমই ক্লিয়ার। স্যার আমরা আজকে একটু আগে একটা ঘটনার খবর পেলাম, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয় ভাঙচুর করা হয়েছে, যেটা গত 53 বছরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কখনো ঘটেনি। সেখানে দাবি করা হচ্ছে যে একদল শিক্ষার্থী এই কাজটা করেছে। স্যার একটা বিষয় আমি আসলে জানতে চাই যে শিক্ষক ছাত্রের সম্পর্ক তো মানে কি বলবো যে বাবা সন্তানের মতো হওয়ার কথা ছিল, তো সেই জায়গাটা থেকে শিক্ষক ছাত্রদের সম্পর্ক বা শিক্ষার্থীদের সম্পর্কের এই যে পতনটা হলো, এইটার কারণটা কি আসলে? মানে একটা কথা বলা হয় যে শিক্ষকের স্নেহর প্রতি ছাত্রের সেই রকমই অধিকার যেমন সন্তানের মাতৃস্তনের প্রতি অধিকার। তাহলে সেই ধরনের একটা সম্পর্কের জায়গা থেকে শিক্ষক শিক্ষার্থী বা শিক্ষক ছাত্রের সম্পর্কে আজকে যে পর্যায়ে এসেছে, শিক্ষক সমিতির কার্যালয়ে হামলা হচ্ছে বা শিক্ষকদের অপমান করা হলো 5 আগস্টের পরে, এর আগেও আমরা দেখেছি যে শিক্ষকরা ছাত্রদের সাথে আসলে রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন, রাজনৈতিক ভিন্ন মতের কারণে ছাত্রদেরকে ক্লাস পরীক্ষা অ্যাটেন্ড করতে দিচ্ছেন না বা তাদের খাতায় মার্ক কেটে দিচ্ছেন, এই ধরনের নানা ঘটনাগুলো আমরা দেখেছি। তো শিক্ষক ছাত্রের সম্পর্ক আসলে এই যে আজকে কার্যালয়ে হামলার মতো ঘটনা এত পরিমাণ মানে স্তরটা তো মানে নিচে নামছে কেন? এইটা থেকে উত্তরণের উপায়গুলো আসলে কোন দিক থেকে শুরু করা উচিত? বিষয়টা যেটা হচ্ছে যে আসলে সাদিক সাহেব, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান শিক্ষার এই 5ই আগস্টে কেন্দ্র করে যেটা বলবো, এই আন্দোলন যেমন একজন জোহাসের মতো শিক্ষকরাও ছিলেন আমাদের এই আন্দোলনে, তেমনি মোস্তাকের মতো কিছু শিক্ষকরাও ছিলেন এই আন্দোলনে। আমি মনে বিষয়টা বুঝতে পারছি। জোহা সাহেব যেমন 69 যেমন নিজের বুক পেতে গিয়ে গুলি খেয়েছিলেন, ঠিক এমন শিক্ষকও আমরা এই 5ই আগস্টে আমি নিজে দেখেছি, আমি নিজে তার বক্তব্য শুনেছি, আমি নিজে সে আন্দোলনে দাঁড়িয়ে দেখেছি। নিজে বলছেন যে যদি কোনো গুলি আসে গুলিটা আমার বুকে আগে লাগবে। এই কথাটা এখন অনেক শিক্ষকরা বলার মতো হিম্মত শিক্ষকদের আছে। কারণ কি আমরা তো বা এই যারা আন্দোলনের সমর্থনকে শিক্ষকরা কেউ তো কোনো এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ছিলাম না। আমরা একটা যৌক্তিক বিষয়ে কথা বলতে চাইছিলাম যে এটা যৌক্তিক, এটা মেনে নেওয়া উচিত, এর জন্য কখনো আক্রমণ বা হামলা বা প্রতিহিংসা কখনো কাম্য নয়। এখন আপনি একটা ছাত্র লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করবেন আর শিক্ষকরা ঘরে বসে থাকবে, এটা রাষ্ট্র কখনো কামনা করতে পারে না আমি মনে করি। আচ্ছা, আর দ্বিতীয় যে বিষয়টা আসছে যে আজকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আচ্ছা, 53 বছরের ইতিহাস এটা কখনো হয়নি। আচ্ছা, আমি একটা বিষয় আপনাকে যদি একটু বলি, যারা এই কাজটা করেছেন 5ই আগস্টের কি সব শিক্ষক কি এই গণহত্যাকে সাপোর্ট করেছিল? একটা শিক্ষক সমিতির কার্যালয় কিন্তু শুধু কোনো সংগঠন বা দলের কিন্তু কার্যালয় নয়। এখানে সব দল মত নির্বিশেষে সমস্ত শিক্ষকের একটা কেন্দ্র। এখানে যেমন প্রফেসররা যেমন এখানে গিয়ে বসেন, ঠিক তেমনি একজন জুনিয়র নবীন শিক্ষক এখানে গিয়ে বসেন। এখানে একটা আমাদের বুদ্ধির যে বিতরণ বা আলোচনা, সেটা কিন্তু আমাদের শিক্ষক সমিতি কার্যালয় হয়ে থাকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে 5ই আগস্টের ঘিরে দেখেন, যদি আমরা বিগত সরকারের নির্বাচনগুলো পড়াশোনা করতে চাই, দেখবো এখানে কিন্তু পুলিশ প্রশাসন সবাই কিন্তু এই সরকারকে টিকিয়ে রেখেছিলেন, বা যেটা আপনারা জানেন যে ভোটের বিষয়টা আপনারা খুব ভালোভাবে জানেন। আপনারা কিন্তু এখনো দেখেননি, আমরা দেখিনি, হ্যাঁ আমরা কিন্তু দেখিনি এখন পর্যন্ত যে কোনো শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা কোনো প্রশাসনের বিরুদ্ধে কোনো আন্দোলন করেছে। অর্থাৎ যে পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে ছাত্রদের হত্যা করেছে, সে বাহিনী কিন্তু এখন বহাল তবিয়তে আছে, তাদের সাথে কিন্তু শিক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি। যে অ্যাডমিন বা যে ক্যাডারগুলা ক্যাডার বাহিনীর সরকারি ক্যাডার যারা, তারা কিন্তু নির্বাচন বৈতরণী পার করে দিয়েছিলেন, তাদের সাথে কিন্তু এই শিক্ষার্থীদের কোনো ঝামেলা হয়নি। শুধুমাত্র কি হয়েছে, উপরে থেকে কয়েকজনকে পদ চেঞ্জ করা হয়েছে, জাস্ট কয়েকজনকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন কাউকে আনা হয়েছে। এবং পুলিশের, বিশেষ করে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ লেভেলে যারা ছিলেন, তাদের কিন্তু শুধুমাত্র কয়েকজন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, যাদেরকে ভূমিকা খুবই নগ্ন ভূমিকা ছিল, কিন্তু সেখানে কিন্তু নতুন রিপ্লেস হয়েছে।
আর বাকি সদস্য যারা পুলিশের, তাদের কিন্তু কখনো নিষিদ্ধ করা হয়নি, তাদের কিন্তু কোনো আক্রমণ হামলা হয়নি। হয়েছে আন্দোলনের সময় কিছু পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আমি এটাকে জাস্টিফাই করবো না যে একটা রাষ্ট্র কাঠামো গঠন করতে গেলে, একটা রাষ্ট্রকে টিকে রাখতে গেলে, আন্দোলন দমন করতে গেলে তারা যে ভূমিকা পালন করছে এটা কখনোই আইনসম্মত ছিল না। এভাবে গুলি করা বা এভাবে মারণাস্ত্র দিয়ে হত্যা করা, অথবা একজনকে মারলে 5 জন ছুটি আসে স্যার গুলি করে গুলি ফুরাই যাচ্ছে, এই বিষয়গুলোকে আমি কখনো জাস্টিফাই করবো না কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। এখন বিষয় হচ্ছে যে কারোর সাথে সম্পর্ক কিন্তু ছাত্রদের বা আন্দোলনকারীদের সমস্যা হয়নি, শুধু একটাই সমস্যা বারবার হয়ে দাঁড়িয়েছে শিক্ষকদের সাথে। শিক্ষকরা যেন সহজ আক্রমণের বিষয়বস্তু হয়ে গেছে। এখানে যে কেউ চাইলে আক্রমণ করতে পারছে, যে কেউ চাইলে হামলা করছে, যে কেউ চাইলে কলার ধরে ঘাট ধরে নামিয়ে দিচ্ছে, যে কেউ চাইলে পদে বসে দিচ্ছে, যে কেউ চাইলে পদ থেকে নামিয়ে দিচ্ছে। এই বিষয়গুলোর ক্ষেত্রে আমার মনে হয় যারা আন্দোলনের ভূমিকা রেখেছিলেন, যারা রাখছিলেন, যে সমস্ত শিক্ষার্থী নেতৃবৃন্দ বা সমন্বয়করা, তার বিষয়টা একটু হলেও তাদের বিবেচনা করা উচিত যে এই শিক্ষকরা আমাদের আন্দোলনে যেমন প্রেরণা জুগিয়েছেন, এই শিক্ষকরাও হয়তো আমাদের আন্দোলনের বিরুদ্ধে ছিলেন। কিন্তু এখন আমরা যে সংস্কারের আশায় আছি যে আমরা সংস্কার হবে শিক্ষা ক্ষেত্রে, রাজনীতি ক্ষেত্রে, দেশ সংস্কার হবে, এই সংস্কৃতিতে যদি এভাবে ভাঙচুর করা হয় বা শিক্ষকদের অপমান করা হয় বা তাদেরকে হামলা করা হয়, বিষয়গুলো কখনো কাম্য হতে পারে না। সেক্ষেত্রে কি হবে, একটা প্রতিহিংসা তৈরি হবে, বলয় তৈরি হবে যে ঠিক আছে আমরা এখন ক্ষমতায় নেই, তোমরা ক্ষমতায় আছো, তোমরা এটা করছো, আমরা যখন ক্ষমতায় যাব আমরা আবার এটা করবো। এটা কিন্তু পাল্টাপাল্টি হবে। কিন্তু আমরা চেয়েছিলাম যে একটা যৌক্তিক সংস্কার হোক, একটা ডিসিপ্লিনের। সব শিক্ষক তো আন্দোলন করে না, কোনো শিক্ষক গবেষণা করেন, কোন শিক্ষক লেখালেখি করেন, কোন শিক্ষক চুপচাপ থাকেন, কোন শিক্ষক হায়ার এডুকেশনের বাইরে যান, বা কোন শিক্ষক আন্দোলনের পক্ষে থাকেন, কোন শিক্ষক আন্দোলনের বিপক্ষে থাকেন। তার মানে এই না যে ওই ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট পুরোটাই একজনের জন্য সবার দুর্নাম হবে, এটা তো হতে পারে না। স্যার আপনার কথা একদমই স্পষ্ট। স্যার একটা বিষয় আপনিও বলছিলেন যে এই বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা স্যারের মতো শিক্ষক যেমন ছিলেন, একইভাবে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কিন্তু আমাদের স্বাধীনতার বিপক্ষে বিবৃতি দিয়েছে। এরকম ঘটনাও ঘটেছে। আমরা আবার এই আন্দোলনেও দেখলাম যে আমাদের শিক্ষকদের কেউ কেউ সরকারের পক্ষে কথা বলছেন বা সরকারের পক্ষেই কাজ করেছেন। আবার একটা উল্লেখযোগ্য অংশ শিক্ষক কিন্তু সরাসরি ছাত্রদের জন্য তারাও কিন্তু বলেছে যে প্রথম গুলিটা যেন আমার গায়ে লাগে। এই ধরনের আমরা দেখতে পাচ্ছি। স্যার একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা বারবারই শুনি যে ছাত্র শিক্ষকের অবনতি হচ্ছে, শিক্ষার মান পড়ে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় লেভেলে শিক্ষার মান পড়ে গেছে। নানা বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। স্যার একটা বিষয় আমি আপনার কাছে স্পেসিফিক করে জানতে চাই, এই যে মান পড়ে যাবে, মান নিচু স্তরে চলে গেছে, এই জায়গাটা থেকে উত্তরণের জন্য আমাদের শিক্ষকদের এই মুহূর্ত থেকে আসলে কোন দিকে, কোন ইনিশিয়েটিভটা প্রথমে নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? শিক্ষকদের পক্ষ থেকে বা ছাত্রদের পক্ষ থেকে কোন উদ্যোগগুলো নেওয়া দরকার, বা স্টেক হোল্ডারদের পক্ষ থেকে কোন উদ্যোগগুলো নেওয়া দরকার? এখন যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের শিক্ষার মান তলানিতে নেমে গেছে, একটা যৌক্তিক সংস্কার দরকার যেটা শিক্ষার মান বৃদ্ধি করবে। আচ্ছা, এই যে তলানিতে আসছে আজকে শিক্ষার ব্যবস্থাটা, এটা কিন্তু একদিনে আসেনি, মানে একদিনে যেমন আসেনি, তখন আমি একদিনে চাইলে ওটাকে আবার উপরে নিতে পারবো না। আমার এখন দরকার একটা বড় একটা সময় দরকার, যেহেতু বড় একটা সময় গিয়েছে আমার এই ধ্বংস হতে শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, তো এখন আমি যদি চাই যে আমার শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করব, কিভাবে করব? প্রথম প্রশ্ন এটা। অলরেডি সংস্কার, আমাদের শিক্ষা সংস্কার কমিটি বা ওনারা কাজ করছেন, সেখানে ওনারা কিছু রূপরেখা দাঁড় করাবেন, আমাদের কাছে মতামত দিচ্ছেন, সেগুলো করবেন। সো এখন কথা হচ্ছে যে এখানে শিক্ষক এবং ছাত্রের দুজনের ভূমিকা থাকবে। এখন আমার যদি কোনো কলিগ যদি সবসময় ভয় থাকে যে এই কথা বললে ছাত্ররা আন্দোলন করবে, এই কাজটা করলে ছাত্ররা আন্দোলন করবে, ছাত্রদের এই কথা মতো এই কথাটা না বললে ছাত্ররা তো বিরূপ মন্তব্য করতে পারে, এই আতঙ্ক বা এই ভয়ের মধ্যে কিন্তু ক্লাস লেকচার দেওয়া সম্ভব হয় না। বিষয়টা বুঝতে পারছি আমি। আর এছাড়া শিক্ষার যে মানটা, এই মানটা কিন্তু যেমন আমি বলছিলাম একদিনে পড়েনি, তেমন একদিনেও আমাদের ক্ষেত্রে সম্ভব না। এক্ষেত্রে দুইটা গ্রুপ, অর্থাৎ স্টেক হোল্ডার প্লাস শিক্ষক, দুই গ্রুপকে কিন্তু একত্রে কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন ভয়ের পরিবেশ বা ভয়ের যে বিষয়টা না থাকে। একত্রে কাজ করা, একটা বিষয় ছিল
যে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যে অনেক সময় হয়, আমি বলবো না, কিন্তু অনেক ভুক্তভোগীকে দেখছি যে পলিটিক্যালি মোটিভেটেড শিক্ষকদের দ্বারা উনি নির্যাতনের শিকার হয়েছেন, কখনো খাতায়, কখনো মানসিক শারীরিক টর্চার বা মানসিক টর্চার শিকার হয়েছেন অনেক সময়, শুধুমাত্র পলিটিক্সের কারণে আর কি, এক কথায় বলবো পলিটিক্সের কারণে, যে সে একটা সংগঠন করে, ছাত্র একটা আলাদা মতদর্শের সংগঠন করে, সো আমি তাকে যে কোনো ভাবে তাকে আমি এই কোর্সে বা এইভাবে আমি তাকে নামিয়ে দেবো। তো এই ধরনের অনেক কর্মকাণ্ড ইতিপূর্বে হয়েছে, সেই কাজগুলো যেন না হয়। ইভেন এমন হয়েছে যে ক্লাস নেয় না অনেক সময়, অনেক শিক্ষক ইউনিভার্সিটি লেভেলে অনেক শিক্ষক ক্লাস নেন না। ক্লাস নেবেন না কেন? আপনি রেগুলার খাতা দেখবেন না কেন? আপনার কাজ তো এটা। আমি যে কথা বলবো, এই বিষয়গুলোকে আমাদের কারেকশন করতে হবে। আমি শিক্ষক যখন হয়েছি তখন আমার ব্রতই আছে আমার ঠিকমতো ক্লাস নেওয়া, আমার রেজাল্টটা পাবলিশ করা, আমার স্টুডেন্টদের যোগাযোগ বৃদ্ধি রাখা, তাদের সাথে কমিউনিকেটেড থাকা, সবসময় তাদের বিপদ আপদে আমাদের পাশে দাঁড়ানো। এক কথায় আমার একাডেমিক লাইফটা, আমার লাইফটা উৎসর্গ করছি আমি ছাত্রদের জন্য। এখন যদি এখানে দেখা যায় যে আমি ক্লাসে যাচ্ছি না, আমি ক্লাস নিচ্ছি না, আবার আমার মতাদর্শের বাইরে কোনো শিক্ষার্থী, তাকে আমি নাম্বার কম দেব, তাকে আমি সে কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করলে আমি তার বিষয়ে নেগেটিভ ইনপুট দিব, এই বিষয়গুলোতে কি হয়, এই বিষয়গুলোর ফলেই কিন্তু আজকে শিক্ষক ছাত্রের এই সমস্যা তৈরি হয়েছে। এটা একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে। অনেক ভুক্তভোগীর সাথে আমার কথা হয়েছে বিষয়গুলো নিয়ে, তারা আমাকে অনেকবার বলেছেন যে সে একটা বিশেষ মতাদর্শের লোক বা বিশেষ মতাদর্শের সংগঠিত সাপোর্ট করতেন, এই কারণে ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট তাকে বঞ্চিত করেছে। ইভেন উনি কোথাও অ্যাপ্লাই করলে যে শিক্ষকের নাম রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন, সে শিক্ষক নিজে রেফারেন্স ভুল ইনফরমেশন দিয়েছেন, ফলে শিক্ষার্থীর জীবনটাই এক প্রকার থেমে গেছে। এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। প্রথম ভূমিকা নিতে হবে শিক্ষকদের। শিক্ষার্থীরা আমার শত্রু নয়, শিক্ষার্থীরা আমার ছোট ভাই, আমার ছোট বোন, বা তাদের সাথে আমার সম্পর্ক হবে আমার একটা পরিবারের মতো। আমরা তো মনে করি শিক্ষক ছাত্রটা পরিবার, এখানে তারা আমাদের শত্রু নয়। তো তাদের আমরা কিভাবে ডেভেলপ করা যায়, তাদের কিভাবে স্কিল বৃদ্ধি করা যায়, তারা কিভাবে একাডেমিক গবেষণা প্লাস ক্যারিয়ার দুটাকে পাশাপাশি কাজ করতে পারে, সেই পথটা দেখিয়ে দেওয়া। এখানে আমি অন্য কোনো অপশন দেখি না। স্যার একদমই আপনি খুবই ক্লিয়ার করেছেন বিষয়গুলো। স্যার একটা বিষয় মানে আমি একটু অতীতে ফিরে গিয়ে বলি যে আহমদ শফী তার বিখ্যাত বই বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসে শুরুতে একটা কথা বলেছিলেন যে বুদ্ধিজীবীরা যা বলতেন তা শুনলে দেশ স্বাধীন হতো না, এখন যা বলছেন তা শুনলে দেশ আগাবে না। স্যার এখন বাংলাদেশ বলা হচ্ছে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের ক্ষেত্রে বুদ্ধিজীবী শ্রেণী বলি বা শিক্ষক সমাজ বলি, যাদের আসলে নেতৃত্বের জায়গায় থাকার কথা, যাদের দিক নির্দেশনা দেওয়ার কথা, সেই শিক্ষক শ্রেণী বা বুদ্ধিজীবী শ্রেণীকে সেই জায়গাটাই লিড নিতে পারছে কিনা বা তারা সেই জায়গাটা নেতৃত্ব দিতে পারছে কিনা, আপনি আপনার পর্যবেক্ষণ থেকে কি দেখতে পাচ্ছেন সেটা একটু জানতে চাই। খুব স্পেসিফিক বলি, বর্তমানে বুদ্ধিজীবী বলে যে শব্দটা টার্মটা ইউজ করি সবসময়, বুদ্ধিজীবী এই শব্দটা এখন আমার মতে ইউজ করার মতো আর সময় আমাদের নেই। কারণ বুদ্ধিজীবী আমি কাকে বলছি, কাদেরকে বলছি, কোন অ্যাঙ্গেলে বলছি, সেকে আমি এখন তো কোনো বুদ্ধিজীবীকে আমি এভাবে দেখি না। প্রত্যেকে কথা বলে কোনো কোনো পক্ষের হয়ে কথা বলে। একজন চিকিৎসক উনি যখন কথা বলবেন, কথা বলবেন, উনি কোনো না কোনো এজেন্ডা নিয়ে কথা বলবেন, উনার নিজের একটা দলীয় এজেন্ডা নিয়ে কথা বলবেন। কোন একজন শিক্ষক উনি কোনো একটা দল বা মতের পক্ষে কথা বলবেন। কিন্তু একজন বুদ্ধিজীবীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল, নিরপেক্ষ, সাহসী এবং একটা কান্ডার হিসেবে কাজ করবেন, একটা নির্মোহ লেখা লিখবেন, যার লেখালেখির মধ্যে কোনো স্বার্থ থাকবে না, উনি দলীয় কোনো স্বার্থ থাকবে না, ওনার নিজের কোনো স্বার্থ থাকবে না, ওনার একাডেমিক পার্সোনাল কোনো স্বার্থ থাকবে না। উনি লিখবেন বা উনি বলবেন শুধু ওনার রাষ্ট্রের জন্য, ওনার দেশের জন্য, ওনার ভালোর জন্য, মানে একটা দেশের ভালোর জন্য বলবেন। কখনো উনি একটা দলের বা একটা মতের বা একটা শ্রেণীর পক্ষে কথা বলতে পারেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের এই 24 সালে এসেও দেখছি আমি, যাদেরকে আমরা বুদ্ধিজীবী ট্যাগ দিই বা তকমা দিই যে উনি বুদ্ধিজীবী, অমুক বুদ্ধিজীবী, প্রত্যেকের একটা এজেন্ডা থাকে, যেটা সবচেয়ে ভয়ানক। ইভেন এমন অনেক আমি নবীন কিছু বুদ্ধিজীবী দেখছি, প্রচুর বইটই কেনে, প্রচুর পড়াশোনা করে, অনেক বইটই থাকে, মানে একটা বুদ্ধিজীবী একটা ইয়ে তৈরি হয়ে যায়। কিন্তু উনি যখন মুখ খোলেন বা উনি যখন কোনো লেখালেখি করেন,
আমার মনে হয়েছে যে এই কথাটা বলার বা এই কথাটা লেখার জন্য অন্তত এতগুলো বই পড়ার দরকার হয় না, লেখাপড়া না করলেও কথা বলা যেতে পারে, ঠিক আছে? সো এখনকার বুদ্ধিজীবী বিষয়টা কি হয়েছে যে একটা দলীয় মতাদর্শের বুদ্ধিজীবী আমাদের সামনে আসতেছে, কখনোই একটা নির্মোহ বা নিরপেক্ষ বুদ্ধিজীবী আসছে না। এটা দুঃখের বিষয়। তো যে বুদ্ধিজীবীরা দেশকে রক্ষা করবেন, দেশের কান্ডারি হিসেবে কাজ করবেন, দেশের পক্ষে কথা বলবেন, আমি বলছি একটা দুটো, একটা হচ্ছে দল, একটা দেশ। আমার এই কথার মধ্যে যদি আমার দল উপকৃত হয়, আমি কথাটা বলবো, দলের উপকার হবে। এই কথার মধ্যে যদি দল উপকৃত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়, আমি অবশ্যই আমি কথাটা লিখবো না, বলবো না। কারণ কি, আমার কথার ফলে আমার দল উপকৃত হবে, আমার দেশ ধ্বংস হয়ে যাবে। আর দেশ ধ্বংস হলে আমার দল থাকবে না। তো আমাকে প্রথম বুঝতে হবে, আমি কথা বলবো আমার দেশের পক্ষে। এই কথাটা যে দলের ভালো লাগতে পারে, সেই দলই কথাটা গ্রহণ করতে পারে, সেখানে আমার কোনো আপত্তি থাকবে না। সো আমি মনে হয় এখনকার এই যে 24 সালের এসেও ঠিক ওই যে মাপের বুদ্ধিজীবী, যেটাকে আমরা অনেক মনে করি যে অনেক ইন্টেলেকচুয়াল পার্সন, তারা দেশকে নেতৃত্ব দিবে, যেমন 1971 সালে যেটা হয়েছিল আর কি, আমাদের দেশের যে বুদ্ধিজীবীরা লেখালেখি করছেন, পত্রিকা লিখছেন, উনি গান লিখছেন, গান গাচ্ছেন, বা পত্রিকা বই লিখছেন, বই মানে এই জাতীয় নেতৃত্ব দেওয়ার মতো বুদ্ধিজীবী এখন কি আদৌ দেশে আছে? আমরা যাদেরকে বুদ্ধিজীবীর মনে করতাম, তাদেরকে ভাবতাম এত শিক্ষিত, মার্জিত, অনেক জ্ঞানী ব্যক্তি, 24-এর গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা প্রচন্ড প্রশ্নবিদ্ধ। আমি যদি বলি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সাহেবের কথা, উনি একজন পথিদশা বুদ্ধিজীবী। ওনার যে বক্তব্য ছিল, আমি প্রতিবাদ করছিলাম। উনি বলেছিলেন যে এরকম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আর কখনো যেতে পারবো না, এখানে রাজাকারের সন্তানরা বাস করে। কিন্তু কোন প্রেক্ষিতে, কিভাবে, ইতিহাসে ঘটনা আসলো, উনি কিন্তু বিষয়টা কিন্তু ওপেন করেননি। এরপর আমরা যদি দেখতে পাই আব্দুল আবু সাইদ স্যার, উনি তো অনেক প্রতিদশা ব্যক্তি এবং অনেক ভালো মানের একজন মানুষ মনে করতাম, কিন্তু এই অভ্যুত্থান উনি কিন্তু কোনো ভূমিকা, কোনো স্টেটমেন্ট বা কোনো বিবৃতি উনি দেননি। এই যে বিষয়গুলো, আমরা এখন কাকে আদর্শ বলে মানবো, কাকে আমরা বলবো যে আপনি আমাদের পক্ষে কথা বলেন? আমাদের পক্ষে না, আপনি আমার সন্তানদের পক্ষে কথা বলেন, আপনি দেশের পক্ষে কথা বলেন, আমি আপনার কথা শুনতে চাই। কিন্তু এরা যখন অবস্থা খারাপ দেখে তখন চুপচাপ থাকে, অর্থাৎ এদের মুখে তখন তালা মারা। আবার যখন সুযোগ পায় তখন তারা আবার মুখ খোলে। আমি এ ধরনের বুদ্ধিজীবীকে আমি বুদ্ধিজীবী বলতে রাজি নই। এটা বললে আসলে, এটাকে যদি খারাপ ভাবে বলা হয় যে বুদ্ধি ব্যবসা ভিত্তিক শব্দটাকে মনে হয় খুব বেশি ইফেক্ট হয় ক্ষেত্রে, আমার মনে হয় এটাই। স্যার আপনি অনেক কড়া ভাবেই বলেছেন বিষয়টা নিয়ে। আচ্ছা, আমরা একদমই আজকের প্রোগ্রামের শেষ দিকে রয়েছে। শেষ বেলায় এসে আপনার কাছে একটা বিষয় নিয়ে একটু জানতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে একটা বিষয় আপনি এর আগেও বলেছেন, সে বিষয়টা হচ্ছে বিগত সময়ে আমরা দেখেছি যে দলীয় প্রভাব খাটিয়ে বা দলের কি বলবো যে পদবি ব্যবহার করে অনেকে শিক্ষক হয়েছেন। শিক্ষক হওয়ার পরেও তিনি শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক নেতা, এই ৩ আচরণের পার্থক্য তিনি করতে পারেননি। পার্থক্য না করতে পেরে যেটা হয়েছে, তিনি শ্রেণীকক্ষ থেকে শুরু করে তার শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থলে তিনি একদমই রাজনৈতিক নেতৃত্বের মতো করেই দাপিয়ে বেরিয়েছেন। তো এই ধরনের শিক্ষকরা এখন দেখছি যে কিছুটা অপমানের শিকার হচ্ছেন, নিপীড়নের শিকার হচ্ছেন। তো এইটা থেকে বর্তমান যারা শিক্ষক রয়েছেন, যে শিক্ষকগুলো হয়তো আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন বা বিগত সময় একটা ভিন্ন মতাদর্শের রাজনীতি করতেন, এখন সেই মতাদর্শটা হয়তো বা ক্ষমতার কিছু কাছাকাছি রয়েছে বা আগামী দিনে হয়তো তারা ক্ষমতায় যেতে পারে, তাদের জন্য কি শিক্ষণীয় আছে? আর তারা এখন পর্যন্ত যে ধরনের আচার আচরণ করছেন বা যেভাবে তারা আগাচ্ছেন, তারা কি সেই জায়গাটা থেকে শিক্ষা নিচ্ছেন কিনা, এটা আপনার পর্যবেক্ষণ থেকে কি বলে, মানে আপনি কি দেখছেন? ধন্যবাদ। আসলে যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমাদের দলীয় শিক্ষক নিয়োগ বা দলীয় দুর্বৃত্তায়ন হয়েছে কিনা, এটা অস্বীকার করার উপায় নেই। কারণ হয়েছে আমাদের শুধু বিশ্ববিদ্যালয় না, অনেক প্রায় ক্ষেত্রে হয়েছে। কথা বলতে গেলে আমাদের সর্বনিয়োগ ক্ষেত্রে কিন্তু এরকম দলীয় বিষয়টা দেখা হয়েছে। কেন হয়েছে বলি, অনেক সময় দেখা যায় গেজেট আটকে গেছে, অনেক বিশেষ ক্যাডার, নন ক্যাডার, সরকারি জাজ, এরকম বড় বড় হাই অফিসিয়াল পদে অনেকের গেজেট আটকে গেছে। কেন গেছে? শুধুমাত্র একটা কারণ, তার পলিটিক্যালি ব্যাকগ্রাউন্ড চেক করা হয়েছে। যখন দেখছে সে আসলে পলিটিক্যালি মুভমেন্টের না, তখন তাকে বাদ দেওয়া হয়েছে। এরকম আমি বিষয় আছে। এখন এই দলীয় পদ ব্যবহার করে শিক্ষক হয়েছেন এবং সেই নিজেকে সেখানে বের করে আনতে পারছেন কিনা, একটা গুরুত্বপূর্ণ কথা। আসলে একটা আমি প্রথমে বলেছি যে প্রত্যেক মানুষের রাজনীতি করার অধিকার দেশে আছে। আপনি শিক্ষার্থী অবস্থায় রাজনীতি করতেই পারেন। আপনি একটা দলের
এজেন্ডা বা একটা দলীয় মূলনীতি আপনি মেনে চলতেই পারেন, আমি এটা শিখছি। বাট আপনি যখন শিক্ষক হয়ে ক্লাসে ঢুকছেন, তো আপনি কিন্তু সেখানে কোনো দলীয় নেতা নন, আপনি তো দলীয় শিক্ষকও নন। আমি জানি আমাদের দেশে যারা শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় আসছেন প্রত্যেকে মেধাবী। কারণ কি, এখানে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে, রেজাল্ট থাকে। আপনি জানেন এখানে সবাই অ্যাপ্লাই করতে পারে না, নির্দিষ্ট একটা মার্ক থাকে, এই মার্কের নিচে কি অ্যাপ্লাই করতে পারে না। সো দেখুন, যখন এই একই মার্কস থাকবে তখন কিন্তু প্রত্যেকে মেধাবী ধরে নেব আমি। যখন উনি শিক্ষক হচ্ছেন, যখন উনি ক্লাসে ঢুকছেন, তখন উনি কিন্তু কোনো দলীয় নেতা নন, দলীয় শিক্ষক নন, দলীয় ব্যক্তিও নন, উনি তখন স্রেফ একজন শিক্ষক। এই ক্ষেত্রে একজন শিক্ষক কি রোল প্লে করবেন, এটা হচ্ছে মূল ভূমিকা, এটা মূল কথা। উনি ক্লাসে গিয়ে কি ক্লাস নেবেন, নাকি ওখানে পাওয়ার দেখাবেন, নাকি পাওয়ার মিসইউজ করবেন, এটা কিন্তু ওনার ব্যাপার। এখন এই কাজগুলো যারা করে আসছেন বিগত সময়ে, তারা কিন্তু এই 5ই আগস্ট পরবর্তী সময়ে বেশ ভালো আকারের মান অপমানিত হয়েছেন, এবং তাদের একটা বেশ বড় অংশ আর কি বলতে গেলে এখন মাথা নিচু করে চলতে হয় সব জায়গায়। কিন্তু একজন শিক্ষক তো থাকবে মাথা উঁচু করে, উনি ওনার কর্মফলের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছেন। এখন যে সমস্ত নবীন শিক্ষক আসছেন, আমি জুলাই বিপ্লবকে ঘিরে দেখেছি অনেক নবীন শিক্ষক তারা কিন্তু এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। আমি খুবই জোর দিয়ে কথা বলতে পারি, কারণ আমার এজে বা আমার সমসাময়িক সময় যারা শিক্ষক হয়েছেন তার 80% বা 70% প্লাস আমি দেখছি তারা এই আন্দোলনের সপক্ষে কথা বলতে, হয়তো লিখতে পারেনি, তারা বলতে পারেনি, তো তারা তাদের মত প্রকাশ করছে যে হ্যাঁ, এই আন্দোলনটা যৌক্তিক, এই কোটা সংস্কারটা যৌক্তিক। আচ্ছা, আর আগামীতে যে সমস্ত যে দল ক্ষমতায় আসবে বা যে দলের শিক্ষকরা আসলে এম্পাওয়ার্ড হবেন, তারা তো বুঝতে পারছেন যে কি হয় যদি পাওয়ার মিসইউজ করে কি হয়, বিষয়টা তো খুবই খারাপ হবে, তাই না? তো আমি মনে করি যে আমার যা শিক্ষক আছেন বা আমার যা সহকর্মী আছেন বা আমার অন্যান্য স্কুল কলেজ বা যেখানে যে সমস্ত শিক্ষকবৃন্দ আছেন, অবশ্যই তারা এই বিষয়টাকে মাথায় রাখবেন যে আসলে দিন শেষে শিক্ষক এবং শিক্ষার্থী দুইটা আলাদা কিছু না, একটা শিক্ষা প্রতিষ্ঠানের দুইটা অঙ্গ, দুইটা মূল অঙ্গ। এখানে কেউ কারোর উপরে যেন অত্যাচার না করে, নিপীড়ন না করে, সেটা হতে পারে মানসিক, সেটা হতে পারে খাতায়, বা সেটা হতে পারে একাডেমিক্যালি, এটা না করে। এবং শুধু বড় বিষয়, যদি আসলে শিক্ষার্থীদেরও ভূমিকা রাখা উচিত এক্ষেত্রে, যেন এমন কোনো অ্যাটিটিউড, এমন কোনো বিহেভিয়ার, এমন কোনো মনোভাব না দেখানো যে হ্যাঁ আই এম এম্পাওয়ার্ড, এখন আমি আপনার শিক্ষক, আপনাকে যা খুশি তাই করতে পারি, এটা উচিত না, এটাই কাম্য নয়। দুই পক্ষকে এখন চিন্তা করতে হবে যে আসলে আমরা ভবিষ্যতে কি করব, আমাদের একাডেমিক লেখাপড়া প্লাস আমাদের এই কার্যক্রম আমরা কতদূর কিভাবে এগিয়ে নিয়ে যাব। যেহেতু শিক্ষক সিনিয়র, ওনার কাছে যে কোনো সময় পরামর্শ নেওয়ার জন্য যেতে পারে, শিক্ষক ছাত্রকে ডেকে তার বিষয়ে, তার একাডেমিক ক্যারিয়ার বা একাডেমিক বিষয়ে কথা বলতে পারেন। তো আমার মনে হয় দুই পক্ষেরই সমান সমান একটা রোল প্লে করা উচিত এক্ষেত্রে, যে আগামীতে শিক্ষা ব্যবস্থা কেমন হবে। তবে আমি কখনোই আশা করব না বা কামনাও করব না যে কোনো শিক্ষক যেন ছাত্রকে কোনোভাবেই নিপীড়ন না করেন। অতীতে অনেক হয়েছে। আমরা চাই এখন যেন এই বিষয়গুলো বন্ধ হয়ে যায়, বিষয়গুলো যেন এখন থেমে যায়। শিক্ষক ছাত্রের সম্পর্ক হবে বন্ধুর মতো, ছোট ভাই বড় ভাইয়ের মতো, পিতা পুত্রের মতো, এইভাবে তারা এগিয়ে চলুক। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান যেন ভালো থাকবে, শিক্ষার্থীরা ভালো থাকবে, আমাদের সমাজ ভালো থাকবে, আমাদের দেশ ভালো থাকবে, সর্বোপরি আমাদের একটা যুগোপযোগী একটা আদর্শ রাষ্ট্র কাঠামো গড়ে উঠবে। জি স্যার, একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে ইদানিং বিভিন্ন ক্যাম্পাসে অলরেডি যেটা করেছে, শিক্ষক এবং ছাত্র রাজনীতি বা কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি দুটাই মানে সবগুলোই নিষিদ্ধ করেছে। এবং কেউ বলছে না ছাত্র রাজনীতি থাকলে শিক্ষক রাজনীতি থাকার দরকার নেই। এখন অ্যাজ এ শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন যে শিক্ষকদের রাজনৈতিক দল, যেমন নীল দল, লাল দল, সাদা দল, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের ফোরাম দল আছে, এইটা কি থাকা প্রয়োজন কিনা? বা যেমন আমরা অনেকে বলছে যে ছাত্র সংসদ থাকলেই হবে, ছাত্র রাজনীতি থাকার দরকার নেই। আপনার কি মনে হয় যে শিক্ষকদেরকে এই ধরনের রাজনৈতিক ডিভাইডেশন বা তাদের একটা দলীয় পরিচয় থাকাটা কি দরকার, নাকি শিক্ষক রাজনীতি না থাকলেও শিক্ষক সমিতি থাকতে পারে, তাদের বিষয়গুলো নিয়ে কথা বলে, এই ধরনের কিছু খুবই হতে পারে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল। আসলে প্রশ্নের উত্তর একটু টাফ। আমি বলি, আমি যেখানে চাকরি করি, খুলনা ইউনিভার্সিটি, এখানে কিন্তু কোনো শিক্ষক এখানে কোনো ছাত্র রাজনীতি
নেই। আপনারা হয়তো অনেকেই জানেন যে খুলনা ইউনিভার্সিটি খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার ছাত্র রাজনীতি এখানে নেই। তার মানে এই না যে আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা নেতৃত্বে পিছিয়ে আছে। আপনি যদি এখানে প্রায় 32টা মতো সংগঠন আছে, বিভিন্ন সংগঠন, আবৃত্তি বলেন, নৃত্য বলেন, গান বলেন, রক্তদান কর্মসূচি বলেন, অসংখ্য প্রায় 32টা সংগঠন আমাদের এই ক্যাম্পাসে এক্সিস্ট করে, এবং তারা নেতৃত্বে নয়, সর্বক্ষেত্রেই তারা অনেক এগিয়ে। এখন যদি বলো যে ছাত্র সংগঠন, ছাত্র যে সংসদ যে বিষয়গুলো অনেক সময় ঢাকা ইউনিভার্সিটিতে আছে, ঢাকা ডাকসু যেটা ছিল, বা অনেক ইউনিভার্সিটিতে আছে, অনেক জায়গায় নেই, বিষয়টা খুবই কার্যকরী নয়। এবং কেন নেই, কেন নয়, এটা আপনারা খুব ভালোভাবে জানেন যে আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকলে এগুলো খুব একটা কার্যকর থাকে না, ফলে একটা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হয়, প্রতি বছর একটা নির্বাচন কেন্দ্রিক একটা অস্থিরতা তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষক রাজনীতি বা কর্মকর্তা কর্মচারী রাজনীতি থাকবে কি না, এটা একটা খুবই জটিল কোশ্চেন। আমি প্রথমে বলছি প্রত্যেকের কিন্তু রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা আছে, এটা আমি কিন্তু খুব ভালো করে জানি। সবচেয়ে বিষয় হচ্ছে যে শিক্ষক এবং কর্মকর্তাদের যে সংগঠনগুলো থাকে ইউনিভার্সিটি কেন্দ্রিক, এগুলো কিন্তু দলের নাম থাকে না। যেমন আওয়ামী লীগের কোনো নাম থাকে না, ট্যাগ থাকে না, লীগ থাকে না। আবার বিএনপির কোনো লীগ মানে দলের কোন নাম থাকে, যেমন হতে পারে ছাত্র শিক্ষক দল বা থাকে। শিক্ষক লীগ, এরকম নাই। আমরা কিন্তু স্যার জানি যে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ বা বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, জিয়া পরিষদ, এ ধরনের কিন্তু স্যার নাম দিয়ে সংগঠন আছে, একদমই দলীয় নামে আছে। কিন্তু এটা দলীয় নামে, কিন্তু ওই দলীয় নাম কোনভাবে ব্যবহার করছে, জিয়া শেখ মুজিবুর রহমান একটা অবদান দেশের জন্য আছেন উনি, তো ওনার নামকে ব্যবহার করে, ওনার আদর্শকে চেতনা ধারণ করে একটা গ্রুপ আছে। আবার কেউ কেউ স্বাধীনতাকে ধারণ করে স্বাধীনতা শিক্ষকদের নিয়ে একটা স্বাধীনতা শিক্ষক পরিষদ করতে পারেন। কেউ হয়তো বা আমাদের মেজর জিয়াউর রহমান সাহেবের আদর্শকে লালন করে একটা সংগঠন করতে পারেন। কেউ ভাসানীকে, মাওলানা ভাসানী সাহেবকে নিয়ে কেউ একটা সংগঠন করতে পারে। কেউ তাজউদ্দিন আহমেদ আদর্শ অনুপ্রাণিত হয়ে একটা তাজউদ্দিনের নামে একটা। আমি কিন্তু স্যার আপনাকে স্পেসিফিক প্রশ্ন ওই জায়গাতেই করেছিলাম যে শিক্ষকদের এইভাবে কোন একটা দলের বা কোন একটা নির্দিষ্ট আদর্শের রাজনৈতিক পরিচয় বা ব্যানার ধারণ করে রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক সংগঠন থাকার প্রয়োজনীয়তা আসলে কতটা আছে, এটা নিয়ে একটা ক্রিটিক চলছে, এটা আলোচনা চলছে, সেই জায়গা থেকে আমি আপনাকে প্রশ্নটা করি কতটা আছে ভূমিকা। আসলে যেমন আমি যদি বলি যে ডাকসু গঠনে কতটা ভূমিকা আছে, ডাকসু কেন করা হয়েছে? ডাকসু করা হয়েছে যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের একটা কোন প্ল্যাটফর্ম থাকবে যেখানে তারা তাদের দাবি দেওয়া বা তাদের যে চাওয়া পাওয়া যেগুলো তারা এখানে উপস্থাপন করবে, তার মাধ্যমে একটা সংগঠন, সবাই মিলে একটা সংগঠন। ঠিক একরকম ভাবে কিন্তু ইউনিভার্সিটি শিক্ষকদের কিন্তু শিক্ষক সমিতি থাকে, আপনি জানেন শিক্ষক সমিতি থাকে শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্য। একইভাবে কর্মকর্তাদের একটা সমিতি থাকে যাকে বলে কর্মকর্তাদের সমিতি। সেখানে কর্মকর্তারা তাদের স্বার্থ নিয়ে কথা বলতে চাই, যে আমরা আগামীতে ইউনিভার্সিটির এই সুযোগগুলো চাই, আমরা এই বিষয়গুলো চাই, আমরা এই বিষয়গুলো বাদ চাই। আচ্ছা, এই কথাগুলো বলতে একটা প্ল্যাটফর্ম দরকার হয়। যেমন একইভাবে বলছি, শিক্ষার্থীদের যেমন প্ল্যাটফর্ম দরকার, ডাকসু, ইকসু বা রাকসু বা চক্ষু যেটাই বলি আমরা, চাকসু যেটাই বলি আমরা, তেমন শিক্ষার্থীরা একটা প্ল্যাটফর্ম করবেন যেখানে তারা তাদের চাওয়া পাওয়া গুলো উপস্থাপন করবেন। ঠিক একই রকম ভাবে শিক্ষকদের তো চাওয়া পাওয়া থাকতে পারে, একজন কর্মকর্তা, একজন কর্মচারী, তারা তো চাওয়া পাওয়া থাকতে পারে, তার পদোন্নতি নিয়ে থাকতে পারে, তার নতুন নীতিমালা নিয়ে থাকতে পারে, তার সুযোগ সুবিধা থাকতে পারে। আপনারা যদি দেখেন যে শিক্ষক সমিতির যে বার্ষিক মিটিং গুলো হয়, সেখানে কিন্তু এরকম চাওয়া পাওয়া থাকে বেশিরভাগ, যে শিক্ষক সমিতির মাধ্যমে আমি জানাচ্ছি এই বিষয়টা যেন ভিসি মহোদয় বা কর্তৃপক্ষ আমাদের প্রদান করেন। আমাদের একটা ইনডোর গেমস কোর্ট নেই, ইনডোর গেমস প্রদান করুন, আমাদের পারিতোষিকের হার বাড়ানো হোক, আমাদের এই কম্পিউটার গুলো দেওয়া হোক, এরকম অনেক চাহিদা বা এগুলো চাওয়া পাওয়ার একটা ক্ষেত্রে কিন্তু শিক্ষক সমিতি অথবা কর্মকর্তা সমিতি। এখন এগুলোকে আপনি কিভাবে রোধ করবেন? আমি বুঝলাম, এখানে ধরলাম যে বঙ্গবন্ধু পরিষদ বা জিয়া পরিষদ আমি সব বাদ দিলাম, লাল নীল দল এখানে করলো। এখন আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এরা হচ্ছে কোন একটা দলের মতাদর্শের নয়? বাদ দিবেন কিভাবে এদেরকে? আমি প্রথমে বলে নিয়েছি যে রাজনীতি কিন্তু আমাদের, রাজনীতি কিন্তু করার অধিকার সবার আছে। এখন কেউ কোন ব্যানারে করবে কি, কোন ব্যানারে করতে, আমি কিন্তু দেখতে পারছি না এখানে। কিন্তু যদি বলতো যে হ্যাঁ আওয়ামী শিক্ষক লীগ বা আওয়ামী শিক্ষক বিএনপি শিক্ষক দল এরকম নাম থাকতো, বলতো না এরা লেজুর ভিত্তিক সংগঠন, এগুলো বাদ দিত। ছাত্র লীগ, ছাত্র দল, আমরা বুঝতে পারি এগুলো কিন্তু একটা দলের ভ্যানগার্ড।
কিন্তু আমি যদি স্পেসিফিক করে যদি বলি, গত 15 বছরে আমরা কিন্তু দেখেছি যে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ নামে ঢাকায় একটা কেন্দ্রীয় সংগঠন আছে, যারা হয়তো আওয়ামী লীগের কি বলবো যে একটা সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠনের মতো অ্যাক্ট করছে। এর বাইরে এই শিক্ষক সংগঠনটার কিন্তু প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা দেখেছি যে তাদের আলাদা আলাদা কমিটি রয়েছে, তারা কেন্দ্র থেকে কমিটিকে অনুমোদন করছেন। হ্যাঁ, আবার সেন্ট্রালি নেতৃত্ব হচ্ছে, মানে সেইটাও কিন্তু সরাসরি ছাত্রলীগ বা অন্য কোনো ছাত্র সংগঠন যেভাবে মূল দলের সাথে কাজ করে ওই রকম না হলেও অনুরূপই ছিল যে শিক্ষকরা ওইরকম একটা অ্যাক্ট করছে। ওই জায়গা থেকে কিন্তু প্রশ্নটা আসছে, শিক্ষকদের এই ধরনের দলীয় রাজনীতির ব্যানারে গিয়ে রাজনীতি করার দরকার আছে না। শিক্ষক তো তার দলীয় একটা মতাদর্শ থাকবে, তার একটা ব্যক্তির চিন্তার জায়গা থাকবে, সেই চিন্তার জায়গা থেকে সে কাজ করবে বা তার মতো করে রাজনীতি করবে, সেটা হতে পারে। বিশ্ববিদ্যালয় এভাবে নাম দিয়ে একটা পরিষদ বা অমুক দল এভাবে দিয়ে আসে, এটার প্রয়োজনীয়তাটা আসলে কতটা আছে? কারণ শিক্ষক সমিতি তো আছে, শিক্ষক সমিতিতে নির্বাচন হবে, সেখানে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের দাবি দেওয়া পেশ করবে, সেটা তো সুযোগ তো একটা থাকছে। কিন্তু এর বাইরে একটা দলীয় ব্যানারের রাজনীতি করার যে বিষয়টা আছে, ওইটা নিয়ে কিন্তু একটা আলোচনা করতে চাচ্ছিলাম। আপনি আপনার মতো স্যার একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা অনেকটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা দর্শক বিচার করবেন। স্যার এইবারে আমরা একদমই শেষ পর্যায়ে শেষ করতে চাই, আপনার কাছে একটু জাস্ট একটা পরামর্শমূলক কথা নিয়ে শেষ করতে চাই। এই মুহূর্তে আমাদের ছাত্ররা যেভাবে একটা আন্দোলন করলো, আন্দোলনের পরে বিভিন্ন সংস্কার কাজ শুরু হচ্ছে এবং সেখানে তাদের নিজেদের ইনভলভমেন্ট রয়েছে, তো আগামীর বাংলাদেশে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান, এজ এ শিক্ষক হিসেবে কেমন শিক্ষা প্রতিষ্ঠান দেখতে চান? ছোট করে এটা বলে আমরা আজকে প্রোগ্রামটা শেষ করতে চাই। থ্যাংক ইউ সাদিক সাহেব। আসলে আগামীর বাংলাদেশ স্বপ্ন, আমাদের অনেক চোখের স্বপ্ন, আমাদের অনেক বড় স্বপ্ন, কিন্তু আগামী বাংলাদেশ কেমন হবে মানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেক্টরকে সংস্কার করার জন্য সংস্কার কমিটিগুলো কাজ করছেন এবং তারা একটা রূপরেখা তৈরি করছেন, একটা কাঠামো তৈরি করছেন, যেন এই আগামীর বাংলাদেশটা একটা স্বনির্ভর, মেধাভিত্তিক এবং শিক্ষিত একটা সভ্য একটা জাতি হিসেবে গড়ে ওঠে। আপনি খেয়াল করে দেখবেন যে বিগত কয়েকটা মাস ধরে বেশ ইন্ডিয়ান যে কনস্পিরেসি গুলো চলছে আমাদের দেশে, অর্থাৎ তাদের মিডিয়াগুলো যেভাবে আমাদের প্রতি বিভিন্ন অনুষ্কানমূলক কথা বলছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই মুসলিম কান্ট্রি কিন্তু বেশ নীরব ভূমিকা পালন করছে, অর্থাৎ সহনশীলতার পরিচয় দিচ্ছে, উস্কানিমূলক বক্তব্যে পা দিচ্ছে না। এই যে সহনশীলতা, এটা কিন্তু আমাদের দরকার, এই ধৈর্যটা আমাদের দরকার। আমাদের দরকার পরম সহিষ্ণুতা, আমাদের দরকার ধৈর্যশীলতা, আমাদের দরকার একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ। আমাদের দরকার সেই দেশটা যে দেশের শিক্ষকরা বিদেশে যাবেন, সেখানে তারা পড়াশোনা করবেন এবং দিন শেষে দেশে ফিরে আসবেন। আমি যখন শুনি বা যখন কেউ বলে যে আমি দেশে চলে যাব, আমি দেশে থাকবো না, আমি বাইরের দেশে আসবো না, মানে তখন বেশ খারাপ লাগে যে একটা দেশ আমরা গঠন করেছি, একটা দেশ, এত সুন্দর একটা দেশ, এই দেশ থেকে একজন মানুষ চলে যাবে চিরজীবনের জন্য কেন? যেন আর কোনো মানুষ আমাদের বুদ্ধিভিত্তিক যে সম্পদগুলো বিদেশে পাচার না হয়েছে। আমি মনে করি যে এই যে মানুষ যে শিক্ষক বা যে মেধাবী লোক এই দেশ থেকে চলে যাচ্ছে, আর 14ই ডিসেম্বরের গণহত্যা, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের সম্পদ আমরা হারিয়ে ফেলছি, কেন হারাবো? আমরা 24 সালে আমরা কেন আমাদের সম্পদ হারাবো? আমরা কেন আমাদের শিক্ষক, আমাদের বুদ্ধিজীবী হারিয়ে ফেলবো? আমি চাই আগামী বাংলাদেশটা হবে সেই দেশ যেখানে শিক্ষক ছাত্রর সম্পর্ক হবে ভালো, যেখানে পুলিশ প্রশাসন আমলারা কাজ করবেন হচ্ছে জনগণের জন্য, যেখানে বুদ্ধিজীবীরা কথা বলবেন দেশের জন্য, যেখানে লেখক লিখবেন, যেখানে কবি কবিতা লিখবেন, যেখানে গায়ক গান গাইবেন, যেখানে ধার্মিকরা ধর্ম পালন করবেন, যেখানে মুসলিমরা নামাজ পড়বেন, হিন্দুরা তাদের মন্দিরে পূজা করবেন। এমন একটা দেশ, যে দেশটা হবে সবার জন্য একটা আদর্শ দেশ, যে দেশের স্বপ্ন নিয়ে হয়তো কাজ শুরু হয়েছে। আমরা দেখতে চাই আগামী দেশটা একটা দূষণমুক্ত, একটা অপরাজনীতি মুক্ত, একটা দুর্নীতি মুক্ত একটা সুন্দর আগামীর বাংলাদেশ প্রত্যাশা আমি করি, সবসময় মনে রাখি। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আমাদের এডুকেশন টাইমসের ফেসবুক লাইভ। আমাদের সাথে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের শিক্ষক সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান স্যার। স্যার আমাদেরকে
তার ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, এর জন্য স্যারের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যারের জন্য শুভকামনা জানিয়ে, দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং এডুকেশন টাইমসের সাথে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। স্যার, বিশেষ ধন্যবাদ আপনাকে, আপনার প্রতি আবারও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সাদিক সাহেব, খুব ভালো লাগলো আলোচনা করে, আলোচনা প্রায় আনন্দ ছিল। এবং আমি দর্শকদের ধন্যবাদ জানাই যারা আমাদের লাইভটা এতক্ষণ দেখছেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আগামী বাংলাদেশ গঠনে সবাই সবার অবস্থান থেকে আমরা সততার সাথে কাজ করি, আমরা এটাই আমার চাওয়া। ধন্যবাদ সাদিক সাহেব। ধন্যবাদ স্যার। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এডুকেশন টাইমসের সাথেই থাকুন।